নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী। আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলের আজকের নিবেদন লেখক সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ভৌতিক ছোট গল্প মাধবী কুঞ্জ। শুনতে থাকুন। মাধবী কুঞ্জ। ছোট্ট একফালে স্টেশন বড়দিহা। ড্রাইভার যদি অন্যমনস্ক থাকেন, সম্ভাবনা আছে স্টেশন ছেড়ে এগিয়ে যাওয়ার। এখন তা হলো না। প্যাসেঞ্জার ট্রেনটি কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে পড়ল। হাতে ব্যাগ ঝুলিয়ে কম্পার্টমেন্টের সিঁড়ি বেয়ে নেমে আসছিলেন বিকাশবাবু। প্ল্যাটফর্ম এতটাই নিচু, সিঁড়ি শেষ হওয়ার পর খানিকটা লাফাতে হলো। ট্রেনটি বেশি সময় নষ্ট করলো না এখানে। হুইসেল দিতে দিতে এগিয়ে চলল। এখন মাঝ দুপুর। চারপাশটা ফাঁকা বলেই রোদে মিশে আছে চোরা ঠান্ডা। কলকাতায় এবার তো শীতের নামগন্ধও নেই। বড়দিহার আবহাওয়ায় বুক ভরে নিঃশ্বাস নিয়ে বিকাশবাবু প্ল্যাটফর্মের চারদিকে চোখ বুলিয়ে নিলেন। তার মতো শহরে কাউকে দেখছেন না। প্যাসেঞ্জার বলতে সকলেই গ্রামের স্থানীয় বাসিন্দা। মাথায় কাঠকুঠোর বোঝা, হাতে ছাগল বাঁধা দড়ি, কারো কাঁধে পুটুলি। ধীরে ধীরে স্টেশন ছেড়ে রেল লাইন ডিঙিয়ে মাঠে নেমে যাচ্ছে তারা। বিকাশবাবু এখন কাকে জিজ্ঞেস করবেন মাধবীকুঞ্জ বাড়িটি কোথায়? দুশ্চিন্তা বেশিক্ষণ স্থায়ী হলো না। বিকাশবাবু দেখলেন টিকিট ঘর থেকে বেরিয়ে একটি লোক হন্তদন্ত হয়ে এগিয়ে আসছেন। চেকার নিশ্চয়ই, এর থেকে জেনে নিতে হবে ঠিকানা। পকেট থেকে টিকিট বের করলেন বিকাশবাবু। ভদ্রলোক দূর থেকেই বললেন, হয়েছে হয়েছে, বের করতে হবে না, চেহারা দেখেই বোঝা যায় কে টিকিট কেটেছে কে কাটেনি। বিকাশবাবু খুব খুশি হলেন ভদ্রলোকের আপ্যায়নে। বড়দিহায় মনে হচ্ছে কদিন খারাপ কাটবে না। মানুষটি সামনে এসে বললেন, আমি হচ্ছি এই স্টেশনের সিগন্যালম্যান কাম বুকিং ক্লার্ক কাম স্টেশন মাস্টার কাম চেকার এটসেট্রা এটসেট্রা। এখন বলুন, যাবেন কোথায়? অফিস করে বসে আপনাকে দেখছিলাম, ঠিকানা জানার জন্য লোক খুঁজছেন। বিকাশবাবু নিজের গন্তব্য বললেন। একবারেই চিনতে পারলেন ভদ্রলোক। বললেন, মাধবীকুঞ্জ মানে পরিমল চৌধুরীর বাড়ি তো? ঘাড় হেলিয়ে হ্যাঁ বলে নিশ্চিন্ত হলেন বিকাশবাবু। স্টেশন মাস্টার বললেন, হাঁটতে হবে অনেকটা, এখানে রিক্সা ভ্যান গাড়ি কিছুই পাবেন না। একটা লোকও দিতে পারবো না যে আপনার ব্যাগ বয়ে দেবে। দরকার নেই, এই একটা লাগেজ আমি একাই বইতে পারবো। কাইন্ডলি রাস্তার ডিরেকশনটা যদি বলে দেন, বললেন বিকাশবাবু। স্টেশন চত্বরের বাইরে আঙুল দেখালেন ভদ্রলোক। বললেন, ওই সোজা রাস্তাটি ধরে আধ ঘন্টা হাঁটতে হবে, পৌঁছবেন ন্যাশনাল হাইওয়েতে। বাঁ দিক ধরে আরো মিনিট 15 হাঁটা, ওখানে দেখবেন ছড়িয়ে ছিটিয়ে বেশ কিছু একতলা পাকা বাড়ি। শহরের মানুষ শখে বাড়ি বানিয়ে তালা মেরে রেখেছেন। এই একমাত্র পরিমল বাবুই অনেক দিন ধরে আছেন। আপনি পরিমল বাবুর কে হন? বন্ধু, সেই স্কুলবেলা থেকে, বললেন বিকাশবাবু। আগে কখনো এখানে আসেননি না? খবরটা পেয়ে এলেন? স্টেশন মাস্টারের কথায় হোঁচট খেলেন বিকাশবাবু। ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলেন, কোন খবরটার কথা বলছেন? বৌদির চলে যাওয়া, মন খারাপের গলায় বললেন ভদ্রলোক। মানে?
ব্যাপারটি আরো স্পষ্ট করে জানতে চাইলেন বিকাশবাবু। স্টেশন মাস্টার বললেন, ও, আপনি বুঝি জানেন না? তাহলে তো খুব খারাপ লাগবে শুনে। পরিমল বাবুর স্ত্রী 1 মাস হলো মারা গিয়েছেন। শুনেই বুকটায় হাই হাই করে উঠল বিকাশবাবুর। বললেন, সে কি? কেন, কি হয়েছিল? ম্যালেরিয়া, খুব খারাপ ধরনের। 2 দিনের জ্বরে চলে গেলেন। সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগও পাওয়া যায়নি। বিকাশবাবুর মন এতটাই দমে গেল, ভাবলেন জিজ্ঞেস করবেন কলকাতায় ফেরার ট্রেন কটায়। কিন্তু ফিরে গেলে এই মানুষটি পরিমলের কানে ঠিক তুলে দেবেন কলকাতার এক বন্ধু বড়দিহায় এসেও ফিরে গিয়েছেন। চেহারার বর্ণনা দিলে বাল্য বন্ধুকে চিনতে অসুবিধা হবে না পরিমলের। স্টেশন মাস্টার হাঁটছেন, সঙ্গে সঙ্গে চলছেন বিকাশবাবু। মাস্টার মশাই কথা বলার লোক পান না, তাই কথা বলে চলেছেন প্রাণ খুলে। আমরা তো ভেবেছিলাম বৌদি মারা যাওয়ার পর পরিমলদা এখানকার বাড়ি বিক্রি করে চলে যাবেন। উনি অসুস্থ মানুষ, এখানে ওকে দেখবে কি? কিন্তু গেলেন না, দিব্যি কাজের মানুষের ভরসায় থেকে গেলেন। আসলে ভালোবেসে ফেলেছেন জায়গাটা, না বেশেও উপায় নেই। এত শান্তশিষ্ট প্রকৃতি। কথা বলতে বলতে বেখেয়ালে স্টেশন মাস্টার রাস্তায় এসে পড়েছেন। বিকাশবাবু বললেন, এবার আমি যেতে পারবো, আপনাকে তো পরের ট্রেনের সিগন্যাল দিতে হবে। ও হ্যাঁ, তাই তো, বলে স্টেশনের দিকে ঘুরে গিয়ে হাঁটা দিলেন মাস্টারমশাই। ভারাক্রান্ত মন নিয়ে বিকাশবাবু চলেছেন বন্ধুর বাড়ি। এখানকার প্রকৃতি সত্যি বড় মনোরম। লাল মাটির চওড়া রাস্তা, কিছু দূর অন্তর বড় বড় গাছ, দূরে ক্ষেত জমি, মাটি নিকানো কুঁড়ে ঘর, আকাশের গায়ে হেলান দিয়ে আছে আবছা টিলা। কিন্তু কোনো কিছুই বিকাশবাবুর মনটাকে চাঙ্গা করতে পারছে না। অনেক উৎসাহ নিয়ে এসেছিলেন পরিমল বাবুর কাছে, কটা দিন প্রচুর আড্ডা মেরে কাটাবেন। বন্ধু স্ত্রী মাধবীও খুব হাসি খুশি, গল্প বলিয়ে মেয়ে। আসর জমাতে ওর চুড়ি মেলা ভার। অদৃষ্টের এমনই পরিহাস, বন্ধুকে এখন সান্ত্বনা দিতে যেতে হচ্ছে। বড়দিহায় আসার ইচ্ছে অনেক দিন ধরেই ছিল। পরিমল বহুবার চিঠি লিখে আসতে বলেছেন, সময় করে উঠতে পারছিলেন না বিকাশবাবু। চাকরিতে উঁচু পদে ছিলেন, কাজের ভীষণ চাপ। এই 1 মাস হলো রিটায়ার করেছেন। ভাবছিলেন কোথাও ঘুরে এলে হয়। মনে পড়ে গেল পরিমলের কথা। বিকাশবাবু বিয়ে থা করেননি, দাদার সংসারে ভাইপো ভাইঝিদের নিয়েই থাকেন। বাড়িতে বলেছেন, বন্ধুর বাড়ি যাচ্ছি, কদিন পর ফিরবো। ভাইপো বলেছে, যাও ঘুরে এসো, রিটায়ার লাইফের এটাই তো মজা। কিন্তু মন বলছে ট্যুরটা বেশি দিনের হবে না। পরিমলের বুকে এখন শোকের পাথর। কেন যে এখানে পড়ে আছে কে জানে। কলকাতায় ওদের পৈতৃক বাড়ি, যৌথ সংসার। পরিমল অনায়াসে ওখানে গিয়ে থাকতে পারে। বড়দিহার পরিমল এসেছিল শরীর সারাতে। চাকরি করতে করতে স্ট্রোক হয়েছিল পরিমলের। শরীরের এক সাইড প্যারালিসিস হয়ে যায়। বেশ কয়েক মাস ফিজিওথেরাপি করার পর হাঁটাচলা শুরু করে। শুধু বাঁ হাতটি অকেজো হয়ে যায়। ওই অবস্থায় পরিমল আর মাধবী
হাওয়া বদল করতে আসে বড়ডিহায়। এতই ভালো লেগে গেল এখানকার জল হাওয়া, তাই বাড়ি কিনে থেকে গেল বরাবরের মতো। পরিমলের পয়সা কড়ির অভাব নেই, নামই উকিল ছিল, ছেলে ডাক্তার হয়ে এখন আমেরিকায়। শেষ জীবনটা স্বামী স্ত্রী মিলে শান্তিতে প্রকৃতির কোলে কাটিয়ে দেবে ভেবেছিল, হলো না। বড্ড তাড়াতাড়ি চলে গেল মাধবী। এ কথা সে কথা ভাবতে ভাবতে বিকাশবাবু কখন যেন পৌঁছে গেলেন গন্তব্যে। বেশ বড় বাগান আর বারান্দা নিয়ে একতলা বাড়ি। গেটের থামে মাধবী কুঞ্জ নামটি পাথরে বাঁধানো। বিকেলের ঢলে পড়া হলুদ রোদে বাড়িটি বড় সুন্দর দেখাচ্ছে। গেট খুলে হেঁটে গেলেন বিকাশবাবু। বারান্দায় উঠে দরজায় টোকা মারলেন। ভিতর থেকে গলা ভেসে এলো পরিমলের। কে? আমি বলতে গিয়ে গলা কেঁপে গেল বিকাশবাবুর। কতদিন পর দেখা হবে বন্ধুর সঙ্গে, আনন্দের সাক্ষাৎ নয়। পরিমল এখন বড় একা। ঘটল ঠিক উল্টো। দরজা খুলে বিকাশবাবুকে দেখে পরিমল বাবুর আনন্দ উচ্ছ্বাসে বলে উঠলেন, আরে তুই একেবারে না বলে কয়ে আয় আয়। একটা হাত সারহীন নেতিয়ে আছে পরিমল বাবুর, ডান হাত বন্ধুর কাঁধে রেখে ঘরে নিয়ে এলেন। আরো ভিতরের কোনো ঘরের দিকে গলা তুলে বললেন, মাধবী দেখবে এসো কে এসেছে। বিকাশবাবু তো হতবাক। স্টেশন মাস্টার কি ভুল খবর দিলেন? কেনই বা তিনি এরকম অলক্ষণে কথা জুড়ে দেবেন পরিমলের সঙ্গে? কোনো শত্রুতা আছে কি? ড্রয়িং রুমে সোফায় বসলেন দুজনে। অপ্রত্যাশিতভাবে বন্ধুকে পেয়ে পরিমলবাবু খুবই উত্তেজিত, অনর্গল কথা বলে চলছেন। বিকাশবাবু অপেক্ষা করছেন বন্ধু স্ত্রীর। একসময় বলেই ফেললেন, হ্যাঁ রে, মাধবী আসছে না যে? আসবে, হয়তো রান্না টান্না নামাচ্ছে। বলেই যেন কোনো শব্দ শুনতে পেয়ে ঘাড় ফেরালেন পরিমলবাবু। ড্রয়িং রুমের ভেতরের দরজার দিকে তাকিয়ে বললেন, ওই তো এসে গিয়েছে। দেখো মাধবী, বিকাশ কিন্তু একই রকম আছে। চেহারা দেখলে কে বলবে রিটায়ার করেছে চাকরি থেকে। বিকাশবাবুর চোখ বিস্ময়ে বড় বড়। কাউকে দেখতে পেলেন না উনি। কেউ আসেনি এ ঘরে। দরজার পর্দাটা নড়েনি এতটুকু। শূন্যের উদ্দেশ্যে কথা বলে চলছেন পরিমল। বিকাশবাবুর কোনো সাড়া নেই দেখে পরিমলবাবু বন্ধুর দিকে ফিরে বললেন, কিরে তুই চুপ করে আছিস কেন? এমন ভাব করছিস যেন চিনতে পারছিস না মাধবীকে। বিকাশবাবু কি বলবেন ভেবে পেলেন না। ভীষণ অপ্রস্তুত, অস্বস্তিকর অবস্থায় পড়েছেন। কোন ক্রমে বললেন, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না পরিমল। তুইও পাচ্ছিস না? আমি ভেবেছিলাম তুই অন্তত দেখতে পাবি। কথা শেষ করলেন পরিমল বাবু। বিকাশবাবু হাঁ করে তাকিয়ে আছেন বন্ধুর দিকে। ঠিক কি বলতে চাইছেন বোঝা যাচ্ছে না। আবার দরজার দিকে তাকালেন পরিমল বাবু। বললেন, চলে যাচ্ছ? আচ্ছা যাও, আমাদের চা আর খাবার টাবার কিছু দিয়ে যেও। চোখের পলক ফেলতে ভুল হয়ে গিয়েছেন বিকাশবাবু। পরিমল কি উপহাস করছে? সদ্য প্রয়াত স্ত্রীকে নিয়ে ঠাট্টা মোটেই শোভা পায় না। যদিও পরিমলের মুখে মস্করার চিহ্ন মাত্র নেই। মনমরা গলায় বললেন, তুই চিনলি না বলে মাধবী খুব অভিমান হয়েছে। খাতির যত্নের খামতি হলে আমাকে দোষ দিস না। ধৈর্যের বাঁধ ভাঙে বিকাশবাবুর।
একটু ধমকে উঠে বলেন, চুপ কর পরিমল, তখন থেকে কি যে উল্টো পাল্টা বকছিস। ঘরে কেউ আসেনি, কথা বললি কার সঙ্গে? তাছাড়া মাধবীর মৃত্যুর খবর আমি জানি, ও এখানে আসবে কোথা থেকে? বন্ধুর মুখের দিকে খানিকক্ষণ অসহায়ভাবে তাকিয়ে থাকেন পরিমল বাবু। হঠাৎই বলে উঠলেন, মাধবী মারা গিয়েছে আমিও জানি। দিঘির মাঠে দাহ করার সময় আমি ছিলাম। শ্মশান থেকে ফিরে বাড়ির দরজা খুলে দেখি মাধবী বসে আছে সোফায়। চেহারায় ও অসুস্থতার কোনো ছাপ নেই। অবাক হয়ে বললাম, এ কি তুমি? বলল, কি ভেবেছিলে পুড়িয়ে দিলেই ফুরিয়ে যাব? তোমার দেখাশোনা করবে কে? তারপর যেমন কার তেমন বাড়ির কাজে লেগে গেল। কিন্তু মুশকিল হচ্ছে, মাধবীকে আমি শুধু দেখতে পাই, বাড়ির কাজের লোকেরা পায় না। এতক্ষণে একটা দিশা পেলেন বিকাশবাবু। মাধবীর মৃত্যু শোক একা বইতে গিয়ে মাথার গোলমাল হয়ে গিয়েছে পরিমলের। আত্মীয় স্বজনরা কি জানে ওর এই অবস্থার কথা? জানলে এভাবে একা ফেলে রাখতে পারতো না। ভাবনার মাঝে বন্ধুকে হঠাৎ সোফা ছেড়ে উঠে যেতে দেখলেন বিকাশবাবু। হেঁটে যাচ্ছে সম্ভবত রান্নাঘরের দিকে, পা টেনে টেনে হাঁটছে, বাঁ হাত লেপ্টে আছে শরীরের সঙ্গে। বন্ধুর এই করুণ হেঁটে যাওয়া দেখে ভীষণ কষ্ট হলো বিকাশবাবুর। ঠিক করলেন বন্ধুকে বলবেন তার সঙ্গে কলকাতায় ফিরে যেতে। বেশ কিছুটা সময় গেল, পরিমলবাবু ফিরছেন না। একা বসে আছেন বিকাশবাবু। বাড়িটি খুবই নির্জন জায়গায়, পাখির কিচকিচ ডাক ছাড়া কোনো শব্দেই আসছে না বাইরে থেকে। রান্নাঘরের টুংটাং আওয়াজ অবশ্য আসছে। চোখ যায় দেয়ালের ঘড়ির ওপর, বন্ধ হয়ে আছে। পরিমল বেচারা একা মানুষ, সব দিক খেয়াল করে উঠতে পারছে না। কি করছে এতক্ষণ ধরে ভিতরে? সোফা ছেড়ে উঠতে চাচ্ছিলেন বিকাশবাবু, পর্দা সরিয়ে ঘরে ঢুকলেন পরিমল বাবু। এক হাতে ট্রে, আর তাতে 2 কাপ চা, স্ন্যাক্স। সেন্টার টেবিলে রাখলেন ট্রেটা, নিজে সোফায় এসে বসলেন। একটু পরে বিকাশবাবুকে বললেন, নে কাপ তোল। চা পাতা অনেকক্ষণ ভিজে চাটা করলো মাধবী, ওর সেই বিখ্যাত চা, তোরা খুব পছন্দ করতিস। বিকাশবাবু এবার একটু গম্ভীর হয়ে বললেন, চা তো তুই করে নিয়ে এলি। কখন? কখন মানে? এই তো মিনিট 10 হলো উঠে গেলি আমার সামনে থেকে, চা নিয়ে ফিরলি। হাসতে হাসতে মাথা দুলে পরিমলবাবু বললেন, চাটা খা আগে, ভারী চাকরি থেকে রিটায়ার করে তোর মাথাটা দেখছি গিয়েছে। কার মাথা গিয়েছে বোঝাই যাচ্ছে। কথা বাড়িয়ে লাভ নেই। কাপ তুলে নিলেন বিকাশবাবু। কাপে চুমুক দিতেই অবাক হয়ে গেলেন। দারুণ চা বানিয়েছে পরিমল, অবিকল মাধবীর মতো। চা পানের পর 2 বন্ধু এসে বসেছেন বারান্দার চেয়ারে। বিকেল এখনো ফুরোয়নি। এ বাড়ির বাগানে ফুটে আছে গাঁদা, জিনিয়া, আরো নানা রকম ফুল। নিয়মিত না হলেও পরিচর্যার ছাপ আছে। পাঁচিলের বাইরে ইতস্তত বড় বড় গাছ, ডালপালা গুঁড়ির ফাঁক দিয়ে দেখা যাচ্ছে বেশ কিছু একতলা বাড়ি। আন্দাজ করা যায় এগুলো শহরের শৌখিন মানুষের
অবসর যাপনের আস্তানা। বিকাশবাবু গল্পের ফাঁকে ভুলেও আর মাধবীর প্রসঙ্গ আনছেন না। ঠিক করে নিয়েছেন, আজ রাতটা এ বাড়িতে থেকেই কালই পরিমলকে নিয়ে কলকাতায় যাব। এখনই একজন মানসিক ডাক্তার দেখানোর প্রয়োজন। কথার ফাঁকে বিকাশবাবু জানতে চাইলেন, হ্যাঁ রে, তুই যে তখন কাজের লোকের কথা বলছিলি, তাদের তো কাউকে দেখছি না। আছে, বাজারে গিয়েছে লক্ষণ, চলে আসার সময় হলো। আর একজনও আছে, লকাইয়ের মা, সে দিনে একবারই আসে, ঘর তোর মুছে বাসন মেজে চলে যায়। রাতে কেউ থাকে না? থাকে, লক্ষণ থাকে। পরিমল বাবুর কথা শেষ হতে না হতেই গেটের কাছে কে যেন এসে দাঁড়ালো, হাতে বাজারের ব্যাগ। পরিমল বাবু বললেন, ওই যে লক্ষণ এসে গিয়েছে। বাগানের রাস্তা ধরে বারান্দায় উঠে এলো লক্ষণ, বয়স 30-এর নিচে। পরিমল বাবু লক্ষণকে বললেন, গিন্নিমা যা যা আনতে বলেছিল এনেছিস? ঘাড় হেলায় লক্ষণ। পরিমল বাবু ফের বললেন, তাড়াতাড়ি ভিতরে যা, গিন্নিমাকে গিয়ে হেল্প কর, আজ বড্ড দেরি করে ফেললি। লক্ষণ যাওয়ার আগে অদ্ভুত চোখে বিকাশবাবুর দিকে তাকালো। বড় একটা খটকা লেগে গেল বিকাশবাবুর। লক্ষণ কি করে মেনে নিল? গিন্নিমার ফরমাস মতো বাজার এনেছে। পরক্ষণে মাথায় এলো আসল কারণটা। চাকরি টিকিয়ে রাখার খাতিরে মালিকের পাগলামিতে সায় দিচ্ছে লক্ষণ। তারপর দু বন্ধু মেতে গেলেন স্কুল কলেজ বেলার স্মৃতি রোমন্থনে। গল্প বেশি দূর গড়ালো না। দরজার দিকে মুখ ফেরালেন পরিমল বাবু। পর্দার দিকে তাকিয়ে বললেন, কিছু বলবে? বিকাশবাবু বুঝতেই পারছেন স্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন করলেন তার বন্ধু। স্বাভাবিকভাবেই শূন্য থেকে কোনো কথা ভেসে এলো না। পরিমলবাবু যেন শুনতে পেলেন। বিকাশবাবুকে জিজ্ঞাসা করলেন, মাধবী জানতে চাইছে রাতে রুটি খাবি না ভাত? খামোকা জটিলতায় না গিয়ে বিকাশবাবু বললেন, ভাত। তার সঙ্গে রুই পোস্ত করতে বলি, তুই তো ভালোবাসতিস। ওই হলেই হলো, দায়সারা উত্তর দিলেন বিকাশবাবু। পর্দার দিকে তাকিয়ে পরিমলবাবু বললেন, শুনলে তো, জমিয়ে রাঁধো, আমার জন্য আজ ভাতই করো। বিকাশবাবু দরজার দিকে তাকাচ্ছেন না। ক্রমশ অসহ্য ঠেকছে এই অবস্থার পরিস্থিতি। হ্যাঁ, যা বলছিলাম বলে এমন ভাবে কথায় ফিরলেন পরিমলবাবু যেন এই মাত্র তার স্ত্রী ঘরে ঢুকে গেলেন। সন্ধে পড়তে ঠান্ডা বাড়ল। বারান্দায় আর বসে থাকা গেল না, তাই দু বন্ধু এসে বসলেন ড্রয়িং রুমে। কথা বলতে বলতে কত সময় গেল দুজনেরই হুঁশ নেই। দেয়াল ঘড়িটাও বন্ধ। ঘড়ির কথা তুলতে যাবেন বিকাশবাবু, ঠিক সেই সময় লক্ষণ এসে বলল, বাবু, মা আপনাদের খেতে ডাকছেন। হ্যাঁ, যাই বলে পরিমলবাবু উঠলেন সোফা ছেড়ে। বন্ধুকে বললেন, কি হলো, বসে রইলি কেন, চল। বিকাশবাবুর এখন বেশ রাগ হচ্ছে। পরিমলের বিচার বুদ্ধিকে একেবারেই লোপ পেল। কাজে লোকের মিথ্যা তোষামত ধরতে পারছে না। প্রশ্ন করতে বাধ্য হলেন বন্ধুকে, হ্যাঁ রে, তুই যে বলছিলি মাধবীকে তুই একাই দেখতে পাস, কাজের লোকেরা পায় না। তোর লক্ষণ তো দেখছি দিব্যি মাধবীর অর্ডার অনুযায়ী কাজ করছে। পরিমলবাবু সরলভাবে হেসে বললেন,
না, ওরা এখনো দেখতে পায় না, উপস্থিতিটা টের পায়। আমার ভাগ্য ভালো, মাধবীকে ভূত ভেবে পালিয়ে যায়নি ওরা। বিকাশবাবু বুঝতে পারলেন তার বন্ধু যুক্তিবুদ্ধির নাগালে নেই, বাক্য ব্যয় করার মানেই হয় না। নিরুপায়ভাবে বন্ধুকে অনুসরণ করে ডাইনিং রুমে এলেন বিকাশবাবু। টেবিলে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে খাবার, ধোঁয়া উঠছে। দুজনে চেয়ারে বসলেন। কাজের লোক লক্ষণ এসে দাঁড়ালো, চেহারায় কাঁচুমাচু ভাব। পরিমলবাবু ওকে দেখে বললেন, কিছু বলবি মনে হচ্ছে? হ্যাঁ, মানে বাবু, আজ রাতে একটু বাড়ি যাব, কাল সকালেই চলে আসব। বাজারে গিয়ে আমাদের পাড়ার একজনের সঙ্গে দেখা হলো, বলল আমার বাবার শরীরটা খারাপ হয়েছে। তা গিন্নিমাকে বলেছিস? জানতে চাইলেন পরিমলবাবু। বলেছি, উনি বললেন আপনাকে জিজ্ঞেস করতে। নো প্রবলেম, সকালেই চলে আসিস, কিন্তু বাড়িতে গেস্ট আছে, কখন কি দরকার লাগে। লক্ষণ এক মুহূর্ত দেরি করল না, হাঁটা দিল সদর লক্ষ্য করে। বিকাশবাবু চুপচাপ খেয়ে যাচ্ছিলেন। একটু আগের নাটুকে কথাবার্তা কানে এলেও গুরুত্ব দিলেন না। বন্ধুর মেজাজ যে ভালো নেই বুঝতে অসুবিধা হলো না পরিমলবাবুর। বললেন, আমি জানি তুই কিছুতেই মেনে নিতে পারছিস না মাধবীর উপস্থিতি। আমি কিন্তু প্রমাণ দিতে পারি মাধবী আছে। এই সময় একবার মুখ তোলার কথা বিকাশবাবুর, কিন্তু এতই বিরক্ত যে তুললেন না। পরিমলবাবু বলে চলেছেন, মেনুটা লক্ষ্য কর, ভাত বলেছিলাম হয়েছে, আমি কিন্তু অন্যদিন রুটিই খাই, রুই পোস্তও হয়েছে। তোর সামনে মাধবীকে এইগুলো আমি রাঁধতে বলেছিলাম, লক্ষণকে বলিনি। তুই ভাবছিস লক্ষণের রান্না খাচ্ছিস। এবারও কোনো জবাব দিল না বিকাশবাবু, মনে মনে যুক্তি সাজাচ্ছেন। পরিমল যখন পর্দার দিকে তাকিয়ে কথাগুলো বলছিল, দূরে দাঁড়িয়ে কথাগুলো শুনে নিয়েছিল লক্ষণ, অথবা এই পদ রান্না হওয়ার কথাই ছিল আজ। পরিমল শুধু মেনুটা আবার বলেছে। নিজের যুক্তিতে সন্তুষ্ট হয়ে বিকাশবাবু একটা ছোট্ট খোঁচা দিয়ে বন্ধুকে বললেন, মাধবী তো আমাদের সঙ্গে খেয়ে নিতে পারতো, পরে একা একা খাবে। বিষণ্ণ গলায় পরিমলবাবু বললেন, ওর তো আর খাওয়া দাওয়ার দরকার পড়ে না, শরীরই নেই যখন। প্রথম দিকে আমি বলতাম বসতে, বসতো, মিছিমিছি খাবার নষ্ট হতো। এ কথা যদি শহরে বসে বলতেন পরিমলবাবু, বিকাশবাবু নিশ্চয়ই হেসে উড়িয়ে দিতেন। কিন্তু বড়ডিহার নির্জনতা এতই ভারী, দমচাপা, বুকটা যেন একটু ছমছম করে উঠল। রাতে গেস্ট রুমে শুয়েছেন বিকাশবাবু, ঘুম আসতে চাইছে না। বাড়ির বাইরে হঠাৎই শুরু হচ্ছে ঝিঝির কোরাস, তখন কি গভীর নিস্তব্ধতা। সেই সময় ধীরে ধীরে কার যেন পায়ের আওয়াজ ভেসে উঠছে, কেউ যেন হাঁটছে সারা বাড়ি জুড়ে। ভালো করে কান পাতলেন বিকাশবাবু, মনে হচ্ছে পায়ের শব্দ নয়, বন্ধ ঘড়িটা বুঝি চলতে শুরু করেছে। কিন্তু তা কি করে সম্ভব? পরিমল তো সারাক্ষণ চোখের সামনেই ছিল, ঘড়িটা চালু করতে দেখা যায়নি। ফের ঝিঝির ডাক সমস্ত সংশয় মুছে দিল। বিকাশবাবু শেষ কবে এরকম পরিবেশে ঘুমিয়েছিলেন মনে পড়ছে না। আজ বন্ধুর সঙ্গে শুতে গিয়েছিলেন,
পরিমল বলেছেন, এখানে তো আমি আর মাধবী শোবো, তুই গেস্ট রুমে শো, রাতে কোনো দরকার পড়লে ডাকবি। এই আজগুবি কথার কোনো বিরুদ্ধাচরণ করেনি বিকাশবাবু। গেস্ট রুমে এসে শুয়ে পড়েছিলেন। একটি বিষয় ইতিমধ্যেই বুঝে গিয়েছেন, একার পক্ষে পরিমলকে কলকাতায় নিয়ে যাওয়া অসম্ভব। ওর আত্মীয়দের সঙ্গে দেখা করে সবিস্তারে পরিমলের মানসিক অবস্থার কথা বলে 2-3 জনকে সঙ্গে নিয়ে আসতে হবে, তবে যদি পরিমলকে এখান থেকে নিয়ে যাওয়া যায়। বিকাশবাবু কাল সকালেই চলে যাবেন, বন্ধুকে বলেছেন সে কথা। সহজে রাজি হয়নি, অনেক করে বোঝাতে হয়েছে। নানা কথা ভাবতে ভাবতে এক সময় ঘুমিয়ে পড়েছিলেন বিকাশবাবু। কে যেন ধাক্কা দিয়ে ডেকে দিল। ধড়মড় করে উঠে বসলেন বিছানায়। চোখ কচলে দেখলেন দরজা অর্ধেক খোলা, ভোরের আলো ঢুকে পড়েছে ঘরে। কেউ ডেকে দিল বোঝা যাচ্ছে, ঘরে কেউ নেই। বিছানা থেকে নামতে গিয়ে দেখলেন টেবিলে ধুমায়িত কাপ। তার মানে পরিমলের ঘুম ভেঙে গিয়েছে আগে, চা রেখে ডেকে দিয়ে গেল। বন্ধুর জন্য খারাপ লাগে বিকাশবাবুর। অসুস্থ শরীর নিয়ে আতিথেয়তা করে যাচ্ছে। কাপে চুমুক দিতে দিতে বন্ধুর ঘরে এলেন বিকাশবাবু। পরিমলকে ঘুমোতে দেখে এতটুকু অবাক হলেন না। জানেন বন্ধুর ঘুমটা আসলে ভান। পরিমলের বিছানায় বসলেন বিকাশবাবু। আস্তে করে ডাকলেন বন্ধুকে, পরিমল, পরিমল। পরিমল বাবু চোখ খুলে বলে উঠলেন, উঠে পড়েছিস? চা দিয়েছে মাধবী? তোর ট্রেন কিন্তু সেই 8:30টায়। বিকাশবাবু স্মিত হাসলেন। হাসিতে কোথাও যেন একটু বন্ধুর প্রতি করুণা লেগে আছে। বললেন, তুই খাবি না? না, সকালে চা দেয় না মাধবী, এখনই দুধওয়ালা আসবে, দুধ সঙ্গে দেবে বিস্কুট। ডোরবেল বেজে উঠল। পরিমল বাবু বললেন, ওই যে দুধওয়ালা চলে এসছে। বিকাশবাবু দরজা খোলার জন্য উঠতে যাচ্ছিলেন। পরিমল বললেন, তুই উঠছিস কেন? মাধবী খুলে দেবে। বসে পড়লেন বিকাশবাবু। সেকেন্ড খানেক পর সত্যি যেন শুনতে পেলেন দরজা খুলে দেওয়ার আওয়াজ। মাথাটা কেমন যেন ঘুরিয়ে গেল বিকাশবাবুর। কতক্ষণ পর সম্বিত ফিরল বোঝা যাচ্ছে না। দেখলেন আগের মতোই বিছানায় বসে আছে পরিমল, শুধু সামনের দৃশ্যটা একটু বদলে গিয়েছে। বড় মগে চুমুক মারছে পরিমল। মাঝের সময়টায় কি ঘটলো কিছুতেই মনে করতে পারলে না। নিজেকে সুস্থির করতে অন্য প্রসঙ্গে গেলেন বিকাশবাবু। বন্ধুকে বললেন, অনেকদিন তো হলো এখানে, এবার কলকাতায় চল, আত্মীয় বন্ধুদের কাছাকাছি থাকতে পারবি। পরিমল বাবু বললেন, না রে, এখানেই বেশ আছি দুজনে, কোনো অসুবিধে তো হচ্ছে না। কলকাতায় যাওয়ার ব্যাপারে মাধবীর ঘোর আপত্তি। বন্ধুর আবোল তাবোল কথা শুনতে শুনতে বিকাশবাবু কিছুক্ষণ আগের সময়টা খুঁজে পেলেন। মনে পড়ল দুধওয়ালাকে তিনি দরজা খুলে দিয়েছেন, দুধ গরম করে পরিমলকে দিয়েছিলেন। একই সঙ্গে মনে পড়ল গ্যাস ওভেন অফ করা হয়নি, আসলে অভ্যেস নেই তো। ওভেন বন্ধ করার জন্য বিছানা ছেড়ে উঠে পড়েছিলেন বিকাশবাবু। পরিমলবাবু জানতে চাইছিলেন, কোথায় যাচ্ছিস?
ওভেনটা জ্বালানোই আছে, ভুলে গিয়েছি অফ করতে। রহস্যময় হাসি হেসে পরিমলবাবু বললেন, ও মাধবী খুব সাবধানী, ওভেন ঠিক অফ করেছে, গিয়ে দেখে আয়। বন্ধুর কথা নয়, নিজের আগ্রহে রান্নাঘরে গেলেন বিকাশবাবু। আশ্চর্য ব্যাপার, ওভেন কিন্তু অফ করাই আছে, হয়তো নিজেই করেছেন, ঠিক মনে করতে পারছেন না। অবশেষে বিদায়ের সময় এলো। একটু আগেই বেরিয়ে পড়লেন বিকাশবাবু। পরিমলবাবু বললেন, ট্রেন তো এখনো দেরি আছে, একটু পরে বেরোলে পারতিস, লক্ষণ এসে ব্যাগ বয়ে দিত তোর। যাই ফিরে সুস্থে, নিজের দিকে খেয়াল রাখিস, ভালো থাকিস বলে ব্যাগ হাতে বারান্দা থেকে নেমে এলেন বিকাশবাবু। গেট খুলে রাস্তায় চলে গিয়েছেন। 2-4 পা যাওয়ার পর বন্ধুর দিকে ফিরে হাত নাড়লেন। সঙ্গে সঙ্গে দেখলেন অবিশ্বাস্য এক কাণ্ড। পরিমল দুটো হাত তুলে বিদায় জানাচ্ছে। কি করে সম্ভব? পরিমলের একটা হাত প্যারালাইসিস, লেপ্টে থাকে শরীরের সঙ্গে, ওই হাতটা কিভাবে তুলো? অবাক বিস্ময়ে বন্ধুর দিকে চেয়ে আছেন বিকাশবাবু। মাধবীর হয়ে বাঁ হাতটা নাড়াচ্ছে পরিমল, নাকি মাধবী তুলে ধরেছে ওর অকেজো হাত? মাথায় আসছে না কিছুই। তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে নিলেন বিকাশবাবু। উনি জানেন ওদিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে পরিমল বাবুর মতো উনিও মাধবীকে দেখতে পাবেন। বন্ধুরা, আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।